ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি বিভিন্ন রাজাদের টাইটেল কি ছিল। ঠিক আছে, তো দেখবে বিভিন্ন এক্সামে কিন্তু এখান থেকে দু একটা প্রশ্ন এসেই থাকে। সুতরাং এই জায়গাটা কিন্তু প্রত্যেকে ভালো করে দেখবে। মনে রাখবে যে এক্সাম, তোমার যে কোনো এক্সাম হোক, ঠিক আছে, সেখানে পিএসসি, এসএসসি, রেল, প্রত্যেকটা এক্সাম থেকে কিন্তু উপাধি থেকে দু একটা এক্সাম কোশ্চেন এসেই থাকে। ঠিক আছে, তো ভালো করে দেখবে। হ্যাঁ, দেখো এখানে অ্যাকচুয়াল বিভিন্ন রাজা বা সম্রাট বা এম্পোররদের নাম দেওয়া আছে এবং তাদের কি দেওয়া আছে, এখানে উপাধি দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিন্তু তাদের উপাধি দেওয়া আছে, উপাধি, ঠিক আছে, বা টাইটেল। দেখো প্রথম এক নম্বরে কি আছে, এক নম্বরে হচ্ছে বিম্বিসার। বিম্বিসারের টাইটেল কি ছিল না, বিম্বিসারের টাইটেল ছিল সৈনিক। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার এসে থাকে এটা। ঠিক আছে, আচ্ছা বিম্বিসার থেকে আর কি পড়তে হবে, মনে রাখবে বিম্বিসার ছিলেন হরিয়াঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তাহলে প্রশ্ন হয় হরিয়াঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে, সেটা কে হবে, বিম্বিসার। এবং বিম্বিসারের সময়ে, ঠিক আছে, একজন ফিজিশিয়ান ছিলেন, তার নাম কি, মনে রাখবে তার নাম ছিল জীবক। ঠিক আছে, এটাও কিন্তু এক্সামে আসে। এবারে দেখো কি আছে, এরপরে কি আছে, অজাতশত্রু। এবারে দেখো এই বিম্বিসারেরই কিন্তু পুত্র বা সন, ঠিক আছে, এই কিন্তু অজাতশত্রু। অজাতশত্রুর কিন্তু উপাধি কি, অজাতশত্রুর উপাধি হচ্ছে কুনিক। ঠিক আছে, অজাতশত্রুর উপাধি কি, কুনিক। এবারে অজাতশত্রু থেকে আর কি প্রশ্ন আসে, মনে রাখবে অজাতশত্রু থেকে এখানে কিন্তু অজাতশত্রুর সমকালীন মহাবীর এবং জৈন ধর্মের ফাউন্ডার হচ্ছে তোমার মহাবীর এবং গৌতম বুদ্ধ, এই দুজন কিন্তু এই সময় কিন্তু মারা গিয়েছিল। এটাও কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে। ঠিক আছে, তাহলে মহাবীর and গৌতম বুদ্ধ both are died during his time. ওকে, তারপরে মনে রাখবে এই অজাতশত্রুর সময় ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, প্রথম বৌদ্ধ সম্মেলন। ঠিক আছে, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হয়েছিল, সেটা কিন্তু অজাতশত্রুর সময়। এবং সালটাও পরে কত সালে হয়েছিল, মনে রাখবে 483 বিসি। ঠিক আছে, 483 বিসি। কোথায় হয়েছিল, রাজগৃহ বা গিরিব্রজে। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখে নেবে। ক্লিয়ার। এরপর দেখো কি আছে, মহাপদ্মনন্দ। আচ্ছা, অজাতশত্রুর সময় অজাতশত্রু দুটা ওয়েপন ইন্ট্রোডিউস করেছিল, সেটা কিন্তু পরীক্ষায় আসে, সেটা হচ্ছে রথ মুসল এবং মহাশিলান্তিকা। এটা একটু দেখে নেবে। দেখো আমি তোমাদের প্রত্যেকটা রাজার সম্বন্ধে কিন্তু ডিটেলে পড়াবো, তখন কিন্তু আমি প্রত্যেকটা রাজারই তোমার কি কি পড়তে হবে ওখান থেকে সব কিন্তু আমি বলবো। ঠিক আছে, তাও কিন্তু আমি দু একটা এক্সট্রা পয়েন্ট বলছি, তোমরা দেখো। এটা এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছে, সেইগুলাই আমি বলবো, এক্সট্রা যে পয়েন্ট গুলা বলবো। ক্লিয়ার। তারপর দেখো মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দের উপাধি কি ছিল, একরাট ছিল, পরশুরাম ছিল এবং সর্বক্ষত্রাঙ্ক ছিল। ঠিক আছে, সর্বক্ষত্রাঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, একরাট, পরশুরাম এবং ক্ষত্রাঙ্ক। আচ্ছা, মহাপদ্মনন্দ কিন্তু ছিলেন নন্দ বংশের ফাউন্ডার। তাহলে প্রশ্ন হয় যে নন্দ বংশের ফাউন্ডার কে, সেটা হচ্ছে মহাপদ্মনন্দ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে নেবে। আচ্ছা, মহাপদ্মনন্দকে কি বলা হয় না, ফার্স্ট এম্পোরার অফ নর্দার্ন ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে নর্দার্ন, উত্তর ভারতের যদি বলা হয় ফার্স্ট এম্পোরার কে ছিলেন, তখন কিন্তু কি হবে, মহাপদ্মনন্দ হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পোরার অফ নর্দার্ন ইন্ডিয়ান, এটা কিন্তু এক্সামে এসেছিল। আচ্ছা, তারপরে দেখো চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি কি কি আছে, চন্দ্রগুপ্তের উপাধি হচ্ছে স্যান্ড্রোকট্টাস। ঠিক আছে, এই স্যান্ড্রোকট্টাস কে বলেছিল না, গ্রিক লেখক জাস্টিন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি স্যান্ড্রোকট্টাস বলেছিলেন। মনে রাখবে এই চন্দ্রগুপ্ত মৌর্যের মানে পলিটিক্যাল গুরু তার কিন্তু নাম আছে, সেটা কি, চাণক্য বা বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, এই চাণক্য বা বিষ্ণুগুপ্তর বই আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে অর্থশাস্ত্র। প্রশ্ন পড়ে যে অর্থশাস্ত্র কার উপরে বই, মনে রাখবে এই অর্থশাস্ত্র কিন্তু পলিটিক্যাল পলিসি বা স্টেট ক্রাফটের উপরে লেখা বই। ঠিক আছে, এটাও কিন্তু এক্সামে আসে। ক্লিয়ার। আর মনে রাখবে যদি বলা হয় যে ফার্স্ট এম্পোরার অফ ইন্ডিয়া, ঠিক আছে, ফার্স্ট ন্যাশনাল এম্পোরার, তখন কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয়। ঠিক আছে, এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কিন্তু প্রথম ইন্টারন্যাশনাল ট্রিটি হয়েছিল, সেটা সেলুকাস নিকেটরের সঙ্গে কিন্তু প্রথম ইন্টারন্যাশনাল ট্রিটি হয়েছিল কার সময়, এই চন্দ্রগুপ্ত
মৌর্যের সময়। তাহলে এই যে এক্সট্রা পয়েন্ট গুলা বলছি এগুলা কিন্তু প্রত্যেকটাই এক্সামে আসে কোশ্চেন, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, এরপরে হচ্ছে বিন্দুসার। বিন্দুসারের উপাধি পরীক্ষায় আসে। বিন্দুসারের উপাধি কি? অমিত্রাঘাত বা অমিত্রা চেটস, তাই তো। অমিত্রাঘাতটা কি না, ডিস্ট্রয়ার অফ ফো, ধ্বংসকারী। কাকে? না শত্রু ধ্বংসকারী বা শত্রুকে বিনাশকারী, এই এর মানে আর কি। অমিত্রাঘাতের মানে হচ্ছে শত্রু ধ্বংসকারী। বিন্দুসার থেকে দেখো কি পরীক্ষায় আসে, মনে রাখবে বিন্দুসার থেকে যেটা আসে সেটা হচ্ছে, বলছে হি ইজ দ্য কনকেরার অফ দ্য ল্যান্ড বিটুইন টু সি, অ্যারাবিয়ান সি অ্যান্ড বে অফ বেঙ্গল। তাহলে আরব সাগর এবং বে অফ বেঙ্গলের মাঝে যে ল্যান্ডটা আছে তিনি সেটাকে পুরো দখল করেছিলেন, এই জন্য তাকে বলা হয় দ্য কনকেরার অফ দ্য ল্যান্ড বিটুইন টু সি, অ্যারাবিয়ান সি অ্যান্ড বে অফ বেঙ্গল, ঠিক আছে। এটা কিন্তু ডাব্লিউবিসিএস এ এসেছিল। অশোক, অশোক থেকে কি পড়তে হবে? অশোকের উপাধি পড়তে হবে। উপাধি কি আছে না প্রিয়দর্শী, দেবনাম প্রিয়, ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় আসে যে দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী। দেখো আমরা একটু আগেই বললাম যে চন্দ্রগুপ্ত মৌর্য, তাই তো। চন্দ্রগুপ্ত মৌর্য ছিল অ্যাকচুয়ালি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, তাই তো। এরপরে যদি বলা হয় যে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটকে, তখন কিন্তু উত্তর হয়ে যাবে কি অশোক। এই কিন্তু মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল। মনে রাখবে অশোক কিন্তু কলিঙ্গ যুদ্ধ করেছিলেন কত সালে? 261 বিসিতে। তাহলে প্রশ্ন হয় যে কলিঙ্গ ওয়ার কত খ্রিস্টাব্দে হয়? 261 বিসিতে হয়েছিল। মনে রাখবে এই কলিঙ্গ ওয়ার কত নাম্বার রক এডিক্টে আছে এটাও কিন্তু পরীক্ষায় আসে। মনে রাখবে অশোকের 13 রক এডিক্ট, ঠিক আছে। তাহলে 13 নম্বর রক এডিক্টে কিন্তু এই কলিঙ্গ যুদ্ধের কাহিনী কিন্তু বর্ণনা আছে, ক্লিয়ার। এবং কলিঙ্গ যুদ্ধের পরে অশোকের জীবনে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন এসেছিল। তিনি অ্যাকচুয়ালি প্রথমে ছিলেন চণ্ডাশোক, পরবর্তীতে কিন্তু তিনি ধর্মাশোকে পরিণত হবে, ঠিক আছে। অ্যাকচুয়াল কলিঙ্গের যুদ্ধে এত হত্যালীলা হয়েছিল, সেই হত্যালীলার পরে কিন্তু তিনি তার মনের মধ্যে একটা পরিবর্তন এনেছিলেন, ঠিক আছে। তিনি কিন্তু প্রথমে চণ্ডাশোক ছিলেন, সে তারপরে তিনি এই কলিঙ্গ যুদ্ধের পরে চেঞ্জ হয়ে যে তিনি ধর্মাশোকে পরিণত হয়েছিলেন, ঠিক আছে। তাহলে অশোক থেকে কিন্তু আরো অনেক পয়েন্ট আছে, আমি কিন্তু পরবর্তীতে সেগুলা বলবো। তো আপাতত এইগুলাই পড়বে। তারপরে চন্দ্রগুপ্ত ওয়ান। চন্দ্রগুপ্ত ওয়ান এর উপাধি কি? এর উপাধি হচ্ছে মহারাজাধিরাজ। এবারে পরীক্ষায় যেটা আসে চন্দ্রগুপ্ত মৌর্য থেকে, সেটা কি আসে মনে রাখবে। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে অ্যাকচুয়াল গুপ্ত বংশের যদি বলা হয় ফাউন্ডার, ফাউন্ডার কিন্তু শ্রীগুপ্ত। বাট যদি বলা হয় রিয়েল ফাউন্ডার কে, রিয়েল ফাউন্ডার কিন্তু এই চন্দ্রগুপ্ত ওয়ান, ঠিক আছে। চন্দ্রগুপ্ত ওয়ান কে ছিলেন না গুপ্ত বংশের রিয়েল ফাউন্ডার, পরীক্ষায় কিন্তু এটা আসে। তারপরে দেখো সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সমুদ্রগুপ্ত কিন্তু তোমাদের আমি আলাদা করে পড়াবো, প্রচুর কোশ্চেন আসে এখান থেকে। তার উপাধি কি? কবিরাজ, লিচ্ছবি দৈহিত্রা, 100 যুদ্ধের নায়ক এবং নেপোলিয়ন অফ ইন্ডিয়া। তাহলে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয়। কে বলেছিল এটাও কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবে ভি এ স্মিথ। ভি এ স্মিথ, ভিনসেন্ট স্মিথ, ইনি কিন্তু সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বা ভারতের নেপোলিয়ন বলেছিলেন। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। মনে রাখবে এই সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন সেটাও কিন্তু পরীক্ষায় আসে, সেটা হচ্ছে হরিসেন। হরিসেন, ঠিক আছে, হরিসেন। এবারে প্রশ্ন পড়ে যে এলাহাবাদ প্রশস্তি কার লেখা? মনে রাখবে হরিসেনের লেখা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। এই এলাহাবাদ প্রশস্তি থেকেই কিন্তু আমরা সমুদ্রগুপ্তের সম্বন্ধে কিন্তু জানতে পারি, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু দেখে নেবে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে যেটা পড়তে হবে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? মনে রাখবে তিনি, তার উপাধি ছিল সকারি ছিল এবং বিক্রমাদিত্য ছিল। এবারে কোশ্চেন হচ্ছে যে সকারি উপাধিটা কেন হয়েছিল? মনে রাখবে তিনি শক রুলার রুদ্রসীমা 3 কে তিনি হারিয়েছিলেন, হারানোর পরেই কিন্তু তার এই সকারি টাইটেলটা হয়েছিল, ঠিক আছে। তাহলে সকারি টাইটেলটা কেন হয়েছিল এটাও পরীক্ষায় আসে। তিনি শক রুলার রুদ্রসীমা 3 কে তিনি হারিয়েছিলেন, এই জন্য তার দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? সকারি, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকে কিন্তু এগুলা দেখে নেবে, যে এক্সট্রা পয়েন্ট গুলো আমি বলছি তোমাদের। কুমারগুপ্ত ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট। কুমারগুপ্ত ওয়ান, তার উপাধি কি? মহেন্দ্রদিত্য।
এবারে এই কুমারগুপ্ত ওয়ান থেকে যেটা পড়তে হবে, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার। তাহলে প্রশ্ন হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার কে, প্রতিষ্ঠাতা কে, তখন কে হবে? কুমারগুপ্ত ওয়ান। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। স্কন্দগুপ্ত, স্কন্দগুপ্তকে কি বলা হয়? ভারতের রক্ষাকর্তা বলা হয়। ঠিক আছে, ভারতের কি বলা হয়? রক্ষাকর্তা, সেভিয়ার অফ ইন্ডিয়া, ভারতের রক্ষাকর্তা। কেন বলে? কারণ তিনি হুন আক্রমণকে তিনি প্রতিহত করেছিলেন। ঠিক আছে, এবারে তোমাদের দেখবে একটা কোশ্চেন এসেছিল ডাব্লিউবিসিএস এ, ডাব্লিউবিসিএস এই কোশ্চেনটা এসেছিল যে ভারত একজন ফেমাস হুন রুলারের নাম কি? ঠিক আছে, মনে রাখবে সেটা কিন্তু, তাকে কিন্তু ভারতের অ্যাটিলা বলা হয়। কাকে? মিহির কুলকে। খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, মিহির কুল, মিহির কুলকে ভারতের অ্যাটিলা বলা হয়। তিনি একজন হুন রুলার ছিলেন। ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষায় এসেছিল ডাব্লিউবিসিএস এ। কনিষ্ক, কনিষ্ক থেকে যেটা পড়তে হবে, তার উপাধি কি ছিল? দেবপুত্র ছিল, এবং দ্বিতীয় অশোক, সেকেন্ড অশোক বলা হয় কনিষ্ককে। ঠিক আছে, তাহলে কনিষ্ককে কি বলা হয়? সেকেন্ড অশোক বলা হয়, এবং তাকে কি বলা হয়? দেবপুত্র বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখো কনিষ্ক, কনিষ্ক থেকে আর কি পড়তে হবে? মনে রাখবে কনিষ্কর এর সময় কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। ঠিক আছে, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, খুব ইম্পর্টেন্ট। দেখো চারটা বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, চারটাই কিন্তু পরীক্ষায় আসে। আমি তোমাদের কিন্তু পরপর করে বলে দিচ্ছি। দেখো, যদি বলা হয় প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হয়েছিল, সেটা কিন্তু অজাতশত্রুর সময় হয়েছিল। ঠিক আছে, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হয়েছিল? অশোকের কালাশোকের সময় হয়েছিল। ঠিক আছে, কালাশোকের সময় সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। এবং থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হয়েছিল? মনে রাখবে সম্রাট অশোকের সময় হয়েছিল, পাটলিপুত্রতে হয়েছিল। ঠিক আছে, আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন, এটাও পরীক্ষায় আসে, সেটা কিন্তু কার সময় হয়েছিল? কনিষ্কের সময় হয়েছিল। এটা পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, তাহলে চারটা বুদ্ধিস্ট কাউন্সিল একবার কিন্তু পড়ে নেবে প্রত্যেকেই। আচ্ছা, তিনি মনে রাখবে কুষাণদের কিন্তু শ্রেষ্ঠ সম্রাট ছিল কে? কনিষ্ক। তাহলে কুষাণদের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? কনিষ্ক। কনিষ্ক সময় কিন্তু শকাব্দ শুরু হয়েছিল। তাহলে 78 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেছিলেন। এই 78 খ্রিস্টাব্দকে কি বলা হয়? শকাব্দ বলা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে শকাব্দ, ঠিক আছে, কত খ্রিস্টাব্দকে বলা হয়? 78 খ্রিস্টাব্দে। কেন বলা হয়? কারণ এই সময় কিন্তু কনিষ্ক সিংহাসনে বসেছিলেন। এর কিন্তু রাজধানী পড়ে। ঠিক আছে, রাজধানী কিন্তু পুরুষপুর বা পেশোয়ার। এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এই এক্সট্রা পয়েন্ট গুলা কিন্তু তোমরা পড়ে নেবে। এরপরে দেখো শশাঙ্ক, শশাঙ্ক একে গৌড়ের রাজা ছিলেন, তাই তো? গৌড় বলতে বাংলা বিহারকে বোঝানো হচ্ছে আর কি। ঠিক আছে, তাই জন্য এর উপাধি ছিল গৌড়েশ্বর। তাহলে শশাঙ্কের উপাধি কি? গৌড়েশ্বর। শশাঙ্ককে মনে রাখবে বলা হয় যে বাংলার প্রথম স্বাধীন রাজা, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল। তাহলে ভারতে বাংলার প্রথম সার্বভৌম রাজা বা স্বাধীন রাজা কে ছিল? সেটা কিন্তু শশাঙ্ক। ঠিক আছে, শশাঙ্কের রাজধানী কিন্তু পরীক্ষায় আসে, সেটা কি? কর্ণ সুবর্ণ। ঠিক আছে, কর্ণ সুবর্ণ পরীক্ষায় আসে এটা। শশাঙ্কের রাজধানী কি? সেটা হচ্ছে কর্ণ সুবর্ণ। এরপর দেখো হর্ষবর্ধন, হর্ষবর্ধনের উপাধি কি কি ছিল? খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কি কি ছিল? শিলাদিত্য ছিল, সকলোত্তর পথনাথ ছিল, এবং লর্ড অফ 5 ইন্ডিজ ছিল। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি কি ছিল? শিলাদিত্য, সকলোত্তর পথনাথ, এবং লর্ড অফ 5 ইন্ডিজ। এবারে দেখো হর্ষবর্ধন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? পরীক্ষায় আসে, মনে রাখবে এর সভাকবি ছিল বাণভট্ট। ঠিক আছে, বাণভট্ট ছিল এর সভাকবি। এবারে বাণভট্টের লেখা বই, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, হর্ষচরিত, কাদম্বরী, পার্বতী পরিণয়, এই সমস্ত বইগুলো ছিল। আচ্ছা, মনে রাখবে এই হর্ষবর্ধনের সময় কিন্তু ব্যাটেল অফ নর্মদা, এই যুদ্ধটা কিন্তু হয়েছিল। হর্ষবর্ধন কিন্তু সেই যুদ্ধে কিন্তু পরাজিত হয়ে গেছিলেন, মানে তিনি হেরে গিয়েছিলেন। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। এবং কার সঙ্গে হয়েছিল যুদ্ধ? দ্বিতীয় পুলকেশী ভার্সেস হর্ষবর্ধন। দ্বিতীয় পুলকেশী কে ছিলেন? না চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এরপরে কি দেখো, পাল, ভেরি ইম্পর্টেন্ট।
ধর্মপাল। এই ধর্মপালের সময় কিন্তু পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট, ঠিক আছে, পিপিআর, পাল প্রতিহার রাষ্ট্রকূটের মধ্যে কিন্তু লড়াই শুরু হয়েছিল। কি কেন্দ্র করে? না, সেটা কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবে, কনৌজকে কেন্দ্র করে, কনৌজ দখলকে কেন্দ্র করে পাল প্রতিহার রাষ্ট্রকূটের মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়েছিল। এবং এই ধর্মপাল কিন্তু বিক্রমশিলা মহাবিহার বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল। সেটা কোথায় তৈরি করেছিল? এটাও কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবে, বিহারের ভাগলপুরে। ঠিক আছে, তাহলে বিহারের ভাগলপুরে কিন্তু তিনি বিক্রমশীল মহাবিহার বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। এর উপাধি কি আছে? উপাধি হচ্ছে উত্তরা পথস্বামী। ঠিক আছে, তাহলে ধর্মপালের উপাধিটা একটু তোমরা দেখে নেবে। তারপরে দেখো মিহির ভোজ। মিহির ভোজ থেকে যেটা পড়তে হবে, এর উপাধি কি ছিল? সেটা উপাধি হচ্ছে আদি বরাহ। ঠিক আছে, আদি বরাহ। জাস্ট এই উপাধিটা একটু ভালো করে দেখে নেবে। এরপরে দেখো হর্ষ দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে, দ্বিতীয় পুলকেশী, এর উপাধি কি ছিল? দক্ষিণা পরমেশ্বর। তাহলে এখান থেকে তোমাদেরকে আমি বললাম যে ব্যাটেল অফ নর্মদা কার কার মধ্যে হয়েছিল? হর্ষবর্ধন এবং দ্বিতীয় পুলকেশী, এদের মধ্যে কিন্তু ব্যাটেল অফ নর্মদা হয়েছিল। এবং মনে রাখবে, দ্বিতীয় পুলকেশী কিন্তু চালুক্যদের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। ঠিক আছে, চালুক্যদের শ্রেষ্ঠ সম্রাট, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল যে চালুক্যদের শ্রেষ্ঠ সম্রাটকে সঙ্গে দ্বিতীয় পুলকেশীর সঙ্গে যে হর্ষবর্ধনের যে যুদ্ধটা হয়েছিল তার নাম কি? সেটা কিন্তু ব্যাটেল অফ নর্মদা। এবং এই ব্যাটেল অফ নর্মদায় কিন্তু এই দ্বিতীয় পুলকেশী কিন্তু জয়ী হয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা দেখো নরসিংহ বর্মন 1, বাতাপি কোন্ডা। ঠিক আছে, বাতাপি কোন্ডা। এবারে নরসিংহ বর্মন 1 কে বাতাপি কোন্ডা কেন বলা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে। মনে রাখবে, চালুক্যদের রাজধানী কি ছিল? বাতাপি। ঠিক আছে, বাতাপি। এই বাতাপি কিন্তু জয় করেছিলেন এই নরসিংহ বর্মন 1। ঠিক আছে, নরসিংহ বর্মন 1, এই জন্য তাকে বাতাপি কোন্ডা বলা হয়। এবারে প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় পুলকেশী এবং নরসিংহ বর্মন 1 এর মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার নাম কি? তার নাম হচ্ছে ব্যাটেল অফ মানিমঙ্গলম। তাহলে ব্যাটেল অফ মানিমঙ্গলমে এই নরসিংহ বর্মন 1 কি করেছিল? না বাতাপি দখল করেছিল, ওই জন্য তাকে কি বলা হয়? বাতাপি কোন্ডা বলা হয়। তাহলে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে নাও। আর মনে রাখবে, এই যে মহাবলীপুরমের রথ টেম্পল কে তৈরি করেছিল? ঠিক আছে, সেটা কিন্তু এই নরসিংহ বর্মন 1ই কিন্তু মহাবলীপুরমের রথ টেম্পল তৈরি করেছিল। ক্লিয়ার? তাহলে আজকে কিন্তু এখান পর্যন্তই। তোমাদের যেগুলো আমি পড়ালাম ভালো করে দেখবে, দেখবে তোমাদের এক্সাম হলে অবশ্যই কাজে আসবে। এবং আমি যে পয়েন্ট তোমাদের এক্সট্রা পয়েন্ট গুলা বলেছি, এইগুলাও কিন্তু প্রত্যেকটাই পরীক্ষায় আসা পয়েন্ট। ঠিক আছে, সুতরাং প্রত্যেকে যেগুলা বললাম সেগুলা কিন্তু বারবার শুনবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্তই।